This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেকগুলো বছর আগের কথা, 1944 সাল আগস্ট মাস। একজন ফোন করেছিলেন আরেকজনকে এবং ফোন করে তার প্রশ্নটা ছিল, ইজ প্যারিস বার্নিং? প্যারিস কি জ্বলছে? কত বড় প্রশ্ন ভাবুন তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে এই প্রশ্নকর্তা হিটলার তিনি বুঝতে পেরেছিলেন যে ফ্রান্স আর তিনি ধরে রাখতে পারবেন না, তাই সেনাকর্তা জেনারেল ভন কোল্টিজকে নির্দেশ দিয়েছিলেন, প্যারিসকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দাও, খাক করে দাও। আইফেল টাওয়ার, লুভার মিউজিয়াম, নত্রদাম কিচ্ছু বাদ রাখবেন, সব পুড়িয়ে দাও। হিটলারের ওই নির্দেশ কোল্টিজ কিন্তু মানেননি। আসলে প্যারিস মানে কি? প্যারিস মানে তো সেই এমন একটা শহর, প্রেমের শহর, ছবি, কবিতা, সুরার শহর। এই শহরকে কেউ এরকমভাবে পোড়াতে পারে বলুন? কোল্টিজেরও মনে মানেনি এবং তিনি যথারীতি বলতে পারেননি যে তিনি এই নির্দেশটাকে অগ্রাহ্য করছেন, কিন্তু কার্যত তাই করেছিলেন। এবং তার বদলে কি করেছিলেন জানেন? সেটা তো হিটলারও ভাবতে পারেননি, কারণ তখন তিনি অধৈর্য হয়ে উঠেছেন। 25শে আগস্ট দিনটা মনে আছে। সেই দিন তিনি খানিকটা অধৈর্য হয়েই ফোন করে ফেলেছিলেন কোল্টিজকে, জিজ্ঞাসা করেছিলেন ওই যে প্রশ্নটা সবার আগে বললাম, 44 আগস্টের সেই বিখ্যাত প্রশ্ন, ইজ প্যারিস বার্নিং? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসেনি, কারণ ওই দিনই কোল্টিজ মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাই করেছিলেন। আর হিটলারের করা ওই 3টে শব্দ বা একটা প্রশ্ন, ইজ প্যারিস বার্নিং? প্যারিস কি জ্বলছে? এই প্রশ্নটা ইতিহাসে নিষ্ঠুরতার অন্যতম প্রতীক হয়ে রয়ে গেছে। না, ঠিক কোল্টিজের জন্যই প্যারিস সেদিন পড়েনি এবং হিটলারের আশাও পূরণ হয়নি। কিন্তু আজ 80 বছর পর কোথাও বসে হিটলারের মুখে কি একটু হালকা হাসি খেলে যাচ্ছে? কারণ আজ শুধু প্যারিস নয়, গোটা ফ্রান্স পুড়ছে। শুধু ফ্রান্স কেন, গোটা ইউরোপই আগুনে পুড়ছে। আমার পাশের ছবিগুলো ভালো করে দেখুন। আসলে এই আগুন সত্যিকারের আগুন। দাবানলে পুড়ে খাক হয়ে গেছে প্যারিসের কাছে ফন্টেনব্লু জঙ্গলটা। এই ফন্টেনব্লু প্রাসাদ, যেখানে নেপোলিয়ন থাকতেন, সেই প্রাসাদের একদম দোরগোড়ায় চলে এসছে আগুন। আর জিজ্ঞেস করতে হবে না, ইজ প্যারিস বার্নিং? প্যারিস জ্বলছে কিনা এটা জিজ্ঞেস করলে, বরঞ্চ জিজ্ঞেস করার বদলে এখন আপনারা স্টেটমেন্ট করতে পারেন, প্যারিস পুড়ছে, ফ্রান্স পুড়ছে, ইউরোপ পুড়ছে। কম বেশি গোটা ইউরোপে এখন দাবানলের আগুন জ্বলছে। ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি, পর্তুগাল, তুরস্ক কেউ রেহাই পাচ্ছে না। আসলে কি জানেন তো, এই বছরটা একটু অদ্ভুত, সব কিছুই একটু অন্যরকম। এবার ইউরোপে অতিবৃষ্টি হয়েছে, আর তারপর আবার প্রবল খরা হয়েছে। বৃষ্টিতে আপনাদের বলছিলাম না যে এবার ইউরোপে প্রবল গরম পড়েছে, কিন্তু তার আগের পার্টটায় প্রবল বৃষ্টিও ছিল। তো যখন প্রবল বৃষ্টি হয়েছিল তখন চারপাশে প্রচুর ঝোপঝাড় গজিয়েছিল, আর তারপর যখন প্রবল গরম শুধু খরা, তখন সেগুলো সব পুড়ে মানে কাঠকুটোগুলো একদম শুকিয়ে খাক হয়ে গেছে। ফলে মনের মতো জ্বালানি পেয়ে নিশ্চিন্তে তাণ্ডব চালাচ্ছে দাবানল। আর তাতে মরছে কে, ভুগছে কে? মানুষ, সাধারণ মানুষ। ঘর ছাড়া প্রায় 5 লক্ষ মানুষ। এটা কথা ভাবছিলাম জানেন তো, ইউরোপের এই আগুনে পোড়ার খবরটা গোটা বিশ্ব আলোচনা করছে। আপনাদের ছবি দেখাচ্ছি, কারণ এই আগুনটা চোখে দেখা যায়, কিন্তু এর থেকেও বড়, অনেক বড় একটা আগুন ইউরোপে জ্বলছে, যেটাকে চোখে দেখা যায় না, কিন্তু ধিকি ধিকি করে দীর্ঘদিন ধরে এই আগুনটা ইউরোপকে গ্রাস করার চেষ্টা করছে। এটা কি জানেন?
এটা হলো শরণার্থী সমস্যার আগুন, রিফিউজি। এই কথাটা শুনলে কীরকম আমাদের সেই 71, সেই ভারত ভাগ, সেই বাংলা ভাগ, ওপার বাংলা এপার বাংলা, এগুলো মনে পড়ে যায় না? রিফিউজি কলোনি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, পর অনেকগুলো শব্দ চোখের সামনে ঘুরে বেরিয়ে চলে যায়। তখন থেকেই আসলে যারা ভুগেছেন, যারা ভোগেননি, সবাই কিন্তু আঁচটা পেয়ে গেছিলেন। আর আমরা যারা এই বাংলার মানুষজন, তারা হয়তো বংশানুক্রমিকভাবে সেই সমস্যাটা, তার আঁচটা আজও বহন করে চলেছি। দেখুন, ইউরোপ আর আফ্রিকার মাঝখানে রয়েছে ভূমধ্যসাগর। একটু ভালো করে বাঁচার আশায় এই ভূমধ্যসাগরের মধ্যে অনেকগুলো এন্ট্রি পয়েন্ট খুঁজে নিয়ে রোজ রোজ ওই আফ্রিকার শরণার্থীরা ইউরোপের নানান দেশে ঢোকার চেষ্টা করেন। তারা খুঁজে নিয়েছেন যে কোন কোন জায়গা দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকা যায়, ভূমধ্যসাগরের কোন কোন জায়গা, কোন কোন অঞ্চল দিয়ে পেরিয়ে যাওয়াটা সহজ। কারণ আফ্রিকাতে সত্যি সত্যি আপনারা জানেন অনেক এগিয়েছে পৃথিবী, কিন্তু আফ্রিকার বহু দেশ এখনো যে তিমিরে সে তিমিরেই রয়ে গেছে। সেখানে এখনো বেঁচে থাকাটা বেশ কঠিন কাজ, লড়াইয়ের কাজ। মানুষজন হয়তো এইভাবে লড়তে লড়তে ক্লান্ত হয়ে ভেবেছেন যদি একটা অন্য কোথাও গিয়ে একটু ভালো থাকা যায়, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস, এই সেরকম ব্যাপার আর কি। আমার পাশে যে সমস্ত ছবিগুলো আপনারা দেখছেন, এগুলো আফ্রিকার সেউতা আর মেলিলের, এই দুটোই মরক্কোর লাগোয়া স্পেনের অঞ্চল, স্পেনের দখলদারি ওখানে। এবং এই সেউতাতে বিশেষ করে এখানে এই শরণার্থীদের ঢোকার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। হঠাৎ করেই আমরা দেখলাম কি, মরক্কোর থেকে দলে দলে মানুষ স্পেনে যাওয়ার জন্য এই দুটো জায়গায় এসে জড়ো হচ্ছেন। অনেকের অভিযোগ কি জানেন, এর পেছনে আবার মরক্কো সরকারেরও মদত রয়েছে। কারণ যত দেশ থেকে বেরিয়ে যায় তত তো ভালো, জনসংখ্যা কমবে, যত মানুষ থাকবে তত তাদের অভিযোগ বাড়বে, সেই অভিযোগের দায় চাপ সেগুলো তো সরকারের ওপর চাপবে। কিন্তু তার বদলে যদি তারা দেশ থেকে চলে যান, নিশ্চিন্ত, বরঞ্চ ওই তাদের পরিবার যদি কেউ থেকে থাকে, ওখান থেকে টাকা পয়সা পাঠালে বৈদেশিক মুদ্রা আসবে। এই কথাগুলো বলছি কারণ বহু জায়গাতে দেখা যাচ্ছে যে ট্রাকে করে মানুষজন এই সেউতাতে এসে পৌঁছেছেন, সেই ট্রাকগুলোর সঙ্গে পুলিশও রয়েছে, মরক্কের পুলিশ, সব একদম ব্যবস্থা করে দেওয়া। কিন্তু তারপর জলে ডুবে, পদপিষ্ট হয়ে, অথবা স্পেনের বর্ডার গার্ড যারা ঢুকতে দিতে রাজি হচ্ছে না, তারা গুলি চালাচ্ছেন, মানুষ মারা যাচ্ছেন। গত 24 ঘন্টায় প্রায় 20 জনের মৃত্যু হয়েছে। তারপরেও শরণার্থীর স্রোতে কোনো খামতি নেই। দেখুন, শরণার্থীদের নিয়ে ইউরোপ এই মুহূর্তে 3টে ভাগে বিভক্ত। জার্মানি আর উত্তর ইউরোপের দেশগুলো, এরা কিন্তু এই বিষয়ে সাধারণত নরমপন্থী। এবার শুধু এইটুকুনি বলে থেমে গেলে চলবে না, হয়তো বলা ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই একটা সময়ের পর এই শরণার্থী এবং এই অনুপ্রবেশ সমস্যার ফলটা টের পেতে শুরু করেছে। ফলে আস্তে আস্তে সবাই কিন্তু হাতের মুঠোটা শক্ত করছে। আর কিছু কিছু দেশ রয়েছে যারা তো কোনোভাবেই শরণার্থীদের ঢুকতে দিতে রাজি নয়। হাঙ্গেরি, পোল্যান্ড, চেক বা স্লোভাকিয়া, এই মানে মূলত ওই পূর্ব ইউরোপের দেশগুলো, এরা এই ব্যাপারে ভীষণ আঁটো, এরা ঢুকতে দিতে রাজি হয় না। আর এর থেকে 3টে দেশ, ইতালি, গ্রিস আর স্পেন, এই 3টে দেশের ব্যাপার স্যাপার একদম আলাদা। কারণ এই 3টে দেশের মাটিতেই আফ্রিকা থেকে আসা ওই শরণার্থীরা প্রথম পা রাখেন। এদের ওপরেই সব থেকে বেশি চাপটা পড়ে। তবে আপনাদের মনে হবে তো, মনের মধ্যে হঠাৎ করে স্পেনে কেন এইভাবে লোকজন হঠাৎ আসতে শুরু করে দিলেন? আচ্ছা, আপনাদের একটা অন্য ছবির কথা মনে করিয়ে দিই, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধে হবে। আপনাদের মনে আছে বিশ্বকাপটা যখন স্পেন জিতল, এবার ফুটবল বিশ্বকাপ, এশিয়ার মধ্যে সব থেকে বেশি কোথায় উৎসব হয়েছিল জানেন? প্যালেস্তাইনে। কেন? কারণ স্পেনের যে বামপন্থী সরকার, তারা
এই প্যালেস্তানীয়দের প্রতি অনেক সদয় ছিলেন। স্প্যানিশ প্রাইম মিনিস্টার পেদ্রো সানচেজ খোলাখুলিভাবে প্যালেস্তাইনের স্টেটহুড সমর্থন করেছেন। গাজার যুদ্ধ, গাজায় যে নিয়মিত আক্রমণ, এর জন্য ইসরায়েলের নিন্দে করেছেন। বুঝতে পারছেন? সেখান থেকেই হয়তো এই সাধারণ মানুষ, অর্থাৎ প্যালেস্টাইনের সাধারণ মানুষ এবং সেখান থেকে মুসলিম দুনিয়ার একটা বড় অংশ, তারা কিন্তু মনে মনে স্পেনকে নিজেদের কাছের দেশ বলে মেনে নিয়েছে। ওই জন্যই বললাম, ওয়েস্ট ব্যাংক, গাজা, এই সমস্ত জায়গায় সাধারণ মানুষ স্পেনের বিশ্বকাপ জয়টা নিজেদের জয় বলে সেলিব্রেট করেছে। ঠিক একইভাবে এই যে সমস্ত জায়গায় মুসলিম অধ্যুষিত সেই আফ্রিকান দেশগুলোর থেকে শরণার্থীরা স্পেনে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এই আশা যে ও দেশের সরকার তো সদয়, সুতরাং নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না। আশায় বাঁচে চাষা বলে না, মানুষ সব দেশে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের কিন্তু এই একটাই ভবিতব্য, আশা নিয়ে বাঁচা। বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। যেমন এক্ষেত্রে ধরুন, স্পেন তো এখন আস্তে আস্তে সীমানা বন্ধ করছে। স্প্যানিশ গার্ডরা, বর্ডার গার্ডরা, স্প্যানিশ সেনারা, তারা তো গুলি চালাতে শুরু করেছে। কিন্তু তারপরেও যেভাবে লোকজন স্পেনের ভেতরে ঢুকছে, সেটাতে ইউরোপের বাকি দেশগুলো আবার স্পেনের ওপর চটে যাচ্ছে। কারণ ইউরোপের বিভিন্ন দেশগুলো যারা ওই ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত, তাদের নিজেদের মধ্যে একটা সেনজেন চুক্তি আছে। লুক্সেমবার্গের ওই সেনজেন শহরটাতে যে চুক্তিটা হয়েছিল, তার ভিত্তিতে এই ইউরোপের এই দেশগুলোর মধ্যে অবাধে যাতায়াত চলে, যে কেউ যেখানে খুশি যেতে পারে। ও সমস্ত ভিসা, পাসপোর্ট, এ সমস্ত ব্যাপার নেই। তো সেই জায়গার থেকেই সব দেশগুলো প্রমাদ গুনতে শুরু করেছে যে ওখান দিয়ে ঢুকবে, তারপর তো আসবে আমাদের দেশে। এবং সব থেকে বেশি চটেছেন বোধহয় ইতালির দক্ষিণপন্থী প্রাইম মিনিস্টার, চেনেন আপনারা? ভারতে তো কিছুদিনের আগেই তিনি প্রবল বিখ্যাত হয়ে পড়েছিলেন, সেই আপনাদের মনে আছে না? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে গিয়ে মেলোডি উপহার দিয়েছিলেন। এইবার আপনাদের মনে পড়েছে, জর্জিয়া মেলোনি। তিনি সরাসরি স্পেন সরকারের সমালোচনা করে বলেছেন যে এইভাবে যদি ওরা প্রশ্রয় দিতে শুরু করে, তাহলে আমরা প্রয়োজনে সেনজেন চুক্তি থেকে বেরিয়ে আসবো, ভেঙে দেবো। সোজা কথা হচ্ছে, আমাদের সীমান্ত আমরা বন্ধ করে দেব। বুঝতে পারছেন? এই এতদিনের একটা চুক্তি 1985 সালে হয়েছিল, সেই সেনজেন চুক্তি, সেই ইউরোপিয়ান ইউনিয়নের যে একত্রিত হয়ে থাকার মূলগত ঐক্যের জায়গাটা, সেই জায়গার থেকে ইউরোপের একটা দেশ ইতালির মতো তারা বেরিয়ে আসতে চাইছে। তার কারণ হচ্ছে, কোথাও গিয়ে তারা অশনি সংকেত দেখছে। লড়াইটা সীমানার, সীমান্তের, কখনো সীমান্ত খোলা, কখনো সীমান্ত বন্ধ। একটা এই কথাগুলো যখন বলছি না, এই সীমান্তের কথা বলছি, সীমান্ত পেরোনোর চেষ্টার কথা বলছি, তখন আমার চোখে না একটা ছবি ভাসছে। আমার ধারণা আপনারাও চোখ বন্ধ করলে সেই ছবিটা দেখতে পাবেন, আবার চমকে উঠে চাইবেন ছবিটা ঝট করে চোখের সামনে থেকে চলে যান। মনে আছে, সিরিয়ার থেকে তুরস্কে যাবে বলে এবং তুরস্ক থেকে গ্রিসে যাবে বলে একটা পরিবার বেরিয়ে পড়েছিল। সিরিয়ার সেই পরিবার সমুদ্রের মধ্যে একটা নৌকো নিয়ে বেরিয়ে গেছিল, ভূমধ্যসাগরে নৌকো ডুবি হয়েছিল। আর তারপর তুরস্কের উপকূলে ভেসে এসেছিল 3 বছরের একটা শিশুর দেহ। মনে আছে আপনাদের? বালির ওপর উপুর হয়ে পড়ে আছে, লাল টি শার্ট আর নীল প্যান্ট পরা একটা ছোট্ট বাচ্চা, অ্যালান কুর্দি। গোটা দুনিয়াকে ওই ছবিটা নাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপর 9টা বছর কেটে গেছে, অনেক এগিয়েছে বিশ্ব। কিন্তু এই 2026-এ এসেও এটাই তো প্রমাণিত হচ্ছে যে ওই সীমান্ত বিষয়টাই সারা বিশ্বের কাছে সব থেকে জ্বলন্ত সমস্যা। সীমান্ত খোলা, সীমান্ত বন্ধ, আরও নির্দিষ্ট করে বললে সীমান্ত পেরোনো, সীমান্ত পেরোতে না পারা। এগুলোর জন্যই তো যে কোনো সময় যে কোনো জায়গায় আগুন জ্বলে যেতে পারে, ঠিক যেরকম এখন জ্বলছে স্পেনে, আর জ্বলছে বা জ্বলেছে বা ভবিষ্যতে জ্বলবে
বিশ্বের অন্য অনেকগুলো জায়গায়, যে কোনো জায়গায়। দুটো জিনিস নিয়ে কতগুলো কথা বললাম আপনাদের সঙ্গে না, এবং দুটোই কতটা চারপাশে হইচই ফেলে দিতে পারে দেখলেন তো। আগুন আর সীমানা। আচ্ছা, আগুনের কি কোনো সীমানা হয়? আগুন কত রকম আর কি ভাবুন তো। দুটো উদাহরণ তো দেখতে পেলেন আপনারা, দুরকম কীভাবে সীমান্ত আগুন হয়ে যেতে পারে আর আগুন কীভাবে সীমানা তৈরি করে দিতে পারে। এবার তৃতীয় উদাহরণটা আপনাদের দিই। 2007 সালের নভেম্বরে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন একজন, কারণ কলকাতার পরিস্থিতিও তো ওই রকম অগ্নিগর্ভ হয়ে উঠতে পারছিল বা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সোজা কথায় কলকাতায় তো আগুন জ্বলেছিল, মনে আছে আপনাদের? তখন বাম সরকারের আমল। ওই স্পেনে বামপন্থী সরকার খানিকটা মানে বাম মনোভাবাপন্ন, ওইভাবে বামপন্থী বলাটা হয়তো ভুল, কিন্তু স্পেনের ওই বাম মনোভাবাপন্ন সরকার তারা যতই এখন ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বা তাদের মানসিকভাবে তারা দরজা খুলে দেওয়ার কথা ভাবুক, বা ওই প্যালেস্টাইনের মুসলিমদের জন্য তারা যতই একটু দুর্বলতা প্রকাশ করুক, এখানে তখন বাম সরকার থাকা সত্ত্বেও তসলিমা নাসরিন কিন্তু আশ্রয় পাননি, বরং তসলিমা নাসরিন কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপর তৃণমূলের শাসন, না, তারাও তসলিমাকে ফিরতে দেননি। বাম শাসনের শেষ আর তৃণমূলের শুরুর থেকে শেষ, এই দীর্ঘ সময়টায় ফিরতে চাইলেও ফেরা যায় নাকি, এইরকম একটা প্রশ্নের সামনে এসে দাঁড়িয়ে বারবার ধাক্কা খেতে হয়েছে তসলিমা নাসরিনকে। তিনি পশ্চিমবঙ্গে ফিরতে পারেননি, তার গলার স্বর কেউ শোনেননি, তাকে কেউ কলকাতার ভূখণ্ডে দেখেননি। কারণ ভোটের অঙ্ক ছিল। তসলিমা নাসরিনের বিরুদ্ধে মৌলবাদীদের ফতোয়া ছিল, সেই ফতোয়াকে অগ্রাহ্য করে তাকে আশ্রয় দিলে সংখ্যালঘু ভোট হারানোর ভয় ছিল। এত ক্ষুদ্রতর স্বার্থে অত বৃহত্তর স্বার্থ কোনো রাজনীতি অস্বীকার বা অগ্রাহ্য করে না, পরিত্যাগ করা তো ভুলে যান। সুতরাং কাকে পরিত্যাগ করা হয়েছিল? তসলিমাকে। সেটা ছিল প্রত্যাখ্যান। এবার কি হলো? প্রত্যাবর্তন। ফিরলেন কখন তসলিমা? ঘটনাচক্রে এটাও একটা অদ্ভুত বিষয়। তসলিমা ফিরলেন তখন যখন ক্ষমতায় বিজেপি, 20 বছর পর, আবার 20 বছর পর হঠাৎ রাস্তায় আবার চেনা মুখ, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে তার এই ফিরে আসার সময়টায়। রাজনীতি সবসময় তো বিভিন্ন জিনিসের গুরুত্ব বিচার করে, লাভ ক্ষতি সব কিছু বিবেচনা করে তারপর কোনো কিছু একটা ঘটায়। এক্ষেত্রে কি ভেবেছে রাজনীতি? বলা হচ্ছে আর যাই হোক, এই সরকার ভোটমুখী রাজনীতির বাইরে বেরোতে পেরেছে। সেটা কি ওই সংখ্যালঘু ভোটটার বিশেষ প্রত্যাশা তাদের নেই বলে? এই প্রশ্নটাও তো আসবে যখন ভোটমুখী রাজনীতির কথা উঠলো, কারণ ওই ভোটের দিকে তাকিয়েই তো বাম সরকার তসলিমাকে কলকাতা থেকে বার করে দিয়েছিল, আর তৃণমূল সরকার তাকে ঢুকতে দেয়নি। এবার তখন এই প্রশ্ন উঠেছিল যে বামেরা সরকারে, অথচ মৌলবাদের আবদারকে কেন প্রশ্রয় দেওয়া হলো? কেন তসলিমাকে কলকাতায় রাখার চেষ্টা করলো না সরকার? উঠেছিল এই প্রশ্নটা। সরকারের তরফেও কিন্তু দ্বিধাহীনভাবে তখন এটাই পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে একজনের জন্য সংখ্যাগুরু মানুষকে তারা কোথাও অশান্তির মধ্যে ফেলতে চান না। এরকম বিভিন্ন কারণেই হয়তো সিদ্ধান্তগুলো হয়, যে সিদ্ধান্তগুলোর মধ্যে অনেকগুলো দিক থাকে। কোনো দিক থেকে সেটাকে ঠিক লাগবে, কোনো দিক থেকে বেঠিক লাগবে। কিন্তু অনেকেই ধরে নিয়েছিলেন যেহেতু ভোট বড় বালাই, সুতরাং এই ঝুঁকিটা নেওয়ার সাহস কেউ দেখাতে পারেন না। আদর্শ তখন ব্যাক সিটে থাকে, আসল হয়ে দাঁড়ায় কি? ভোট। তো মোদ্দা কথা হচ্ছে এই ভোটের বাধ্যবাধকতায় তখন মৌলবাদ আপার হ্যান্ড নিয়েছিল, আর সরকার তারা পেছনের পায়ে চলে গেছিল, ব্যাকফুটে। আর
এখন যখন তসলিমা নাসরিন কলকাতায় এসেই পড়লেন, কাল যখন তিনি রবীন্দ্র সদনে অনুষ্ঠান করবেনই, তখন বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার একটা আগুনে বার্তা দিতে চাইছে। বাংলায় যে সংখ্যালঘু তোষণের দিন বদলে গেছে, শেষ। মৌলবাদের মৌলবাদের ঠাঁই নেই, এটা বলতে গিয়ে আবার একটু থামতে হলো। কোট আনকোট মুসলিম মৌলবাদের কথা বলছি, এটা ধরে নিতেই পারেন আর কি। তার যে আর ঠাঁই নেই, সেটাই তসলিমা নাসরিনকে কলকাতায় এনে বুঝিয়ে দেওয়া হলো। পাল্টা একটা ভাবনার জায়গাও আছে। বলা হচ্ছে সরকার বদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ যে সত্যি ভোটের রাজনীতির বাইরে বেরিয়েছে, সেটা প্রমাণ করতে হলে যে কোনো রকম মৌলবাদের বিরুদ্ধেই তো এরকম অবস্থানই নিতে হবে রাজ্যের সরকারকে। ওই জন্যই তো বললাম একটা কোট আনকোট রয়েছে। যখন বিষয়টা দেখা যাবে যে সর্বক্ষেত্রে সমান, সমস্ত রকম মৌলবাদকে একই দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে যে সত্যিই তো আরও একটা বড় বার্তা। দেখুন, এই তসলিমাকে ফেরানোর মধ্যে দিয়ে যদি সরকারের একটা বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়ে থাকে যে আমরা কাউকে রেয়াত করি না, ওই যে সংখ্যালঘু মৌলবাদীরা তারা একটা সময়ে একজন সাহিত্যিককে তাদের অপছন্দ বলে এই রাজ্যটা ছাড়তে বাধ্য করেছিলেন, তাদের ওই আবদারের দিন শেষ। এই বার্তাটা দেওয়ার যদি চেষ্টা হয়ে থাকে সর্বস্তরেই, কারণ একদিকে একরকমভাবে বার্তাটা যায়, সেক্ষেত্রে অন্যদিকে আরেক রকমভাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার থেকে হয়তো অনেক বড় বার্তা সবার কাছে চলে যেতে পারে যদি খুব সুনির্দিষ্টভাবে এই রকমই কোনো উদাহরণের মাধ্যমে দেখা যায় যে কোনো ধরনের মৌলবাদকেই এখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। ভয়মুক্ত বাঙালি, ভরসার বার্তা, সেটা বিজেপি জমানায় যদি পাওয়া যায় তাহলে বহু হিসেবেই হয়তো অন্য রকমভাবে কষতে হবে, কিন্তু সেটা আপাতত সেই বাকি পরিস্থিতিটার বিচার করার সময় আসেনি। সেটা যখন আসবে তখন সেটার বিচার করব, কিন্তু যেটা এসছে সেটার ভিত্তিতে বিজেপি তো আপাতত কৃতিত্ব নেওয়ার সুযোগটা পেয়ে গেছে, এবং বিজেপি নেতারা সেই সুযোগটা কড়ায় গণ্ডায় উসুলও করে নিচ্ছেন। এই যে তারা যে ফিরিয়ে আনতে পারলেন, এটা তাদের একটা নতুন সরকারের একটা বড় জয় নিশ্চিতভাবেই। দেখুন, যেটা যতক্ষণ যে জায়গাটায় আছে সেটাকে আপনাকে স্বীকার করতেই হবে, এটা স্বীকার করতেই হবে যে কারণেই হোক, যে বার্তা দেওয়ার জন্যই হোক। যে তসলিমা নাসরিনকে বাংলা ছাড়তে হয়েছিল, এতদিন ঢুকতে দেওয়া হয়নি, তিনি অন্তত এই সরকারের আমলে ঢুকতে তো পারলেন। এই রাজনৈতিক টানাপোড়েনের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে তসলিমার বার্তা। কলকাতায় পা দেওয়ার পর TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তসলিমা জানিয়েছেন কলকাতায় ফেরাটা তার কাছে বরাবরই খুব স্পেশাল ছিল, জানেন তো, একদম বাড়ি ফেরার মতো। কারণ বাংলাদেশে ফেরার রাস্তার তো একদম তিনি ধরেই নিয়েছেন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। সেখানে উদার মনস্ক কলকাতায় তার ঘর বাড়ি, আত্মার আত্মীয়। এবার এটা বলা মানে কি, উদার মনস্ক কলকাতার ছবিটাই ধরতে হবে তার কাছে এতদিন পর আবার ফিরে এলো 20 বছর বাদে। কলকাতাকে তো ভালোবেসে আমি এখানে থাকতে এসেছিলাম। আমি যখন ইউরোপে ছিলাম, ইউরোপের সব কিছু ছেড়ে আমি এখানে এসেছিলাম শুধু প্রাণের টানে, বাংলা ভাষার টানে। কারণ আমি বাংলা ভাষার লেখক, বাংলা ভাষায় কথা বলি এবং এই বাংলা পরিবেশেই থাকতে চেয়েছিলাম। তো যখন ফিরছিলাম মনে হচ্ছিল যে আমি তো এক বাংলায় ফিরতে পারি না, ওখানে বোধহয় ফেরা আমার এই জীবনে সম্ভব হবে না। কিন্তু ওই কষ্টটা, আমার নিজের দেশে না ফেরার কষ্টটা অনেকটাই লাঘব হয় যখন আমি পশ্চিমবঙ্গে থাকি। অন্তত বাংলার এক পাশে তো আমি ফিরেছি, তো ওই কষ্টটা দূর হয় অনেকটা। তো আজকে ওইরকম মনে হচ্ছিল দেশে ফিরছি। নিজের দেশে তো ফিরতে পারবো না, এটাকেই নিজের দেশ ভেবেছিলাম। তো এখানেও তো 19 বছর আসতে দেয়নি কেউ, তাই এখন আজকে এসে আমার কাছে মনে হয়েছে আমি দেশে ফিরেছি। আগের সরকারের সময় তো আমি ফিরতে পারিনি, চেষ্টা করাও হয়েছে। আমি খোলা চিঠি লিখেছি, আর যে অর্গানাইজেশন আমাকে এখানে এনেছে তারাও চেষ্টা করেছিল যে নিরাপত্তা পাওয়া যায় কিনা,
কিন্তু পাওয়া যায়নি, সেজন্য আসতে পারিনি। তো এইবার আসতে পেরেছি, নিশ্চয়ই এটা বাক স্বাধীনতার জয় হয়েছে, মত প্রকাশের অধিকারের জয় হয়েছে, এবং এটা যেন দীর্ঘস্থায়ী হয়, অথবা এটা যেন সবার জন্য হয়, শুধু আমার জন্য নয়, আর সব লেখক যারা তাদের ভিন্ন মত প্রকাশ করে, আর যে লেখক মুক্তচিন্তক লেখক বা শিল্পী, তাদের যেন নিরাপত্তা থাকে, তাদের যেন কেউ কারাগারে নিক্ষেপ না করে তাদের ভিন্ন মতের জন্য, তাদের যেন কেউ নির্বাসনে না পাঠায় তাদের ভিন্ন মতের জন্য। প্রত্যাশা কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে দেখলেন? যে কারণে যেভাবেই হোক, তসলিমা যখন এখানে ফিরে এসছেন তখন তার চোখে বাংলার যে ছবিটা, তার বাংলার কাছে যে প্রত্যাশাটা, এটাই তো বাংলার চিরকালীন রূপ। সেই রূপটা তার কাছে ফিরে এসছে, এবং তিনি সেই রূপটাই যাতে বর্তমান থাকে, শুধু তার জন্য না, আর সবার জন্য সেই প্রত্যাশাটা করতে শুরু করেছেন। প্রত্যাশা বাড়িয়ে দিলে কিন্তু প্রত্যাশার চাপ বাড়ে, এটা আমার ধারণা সবাই খুব টের পায় আর কি। দেখুন, তসলিমার মতো মানুষজন নির্ভয়ে সীমানা পার হয়ে যদি বাংলায় আসতে পারেন, আর যদি যে কোনো রকম মৌলবাদ বাংলার সীমানা পার হয়ে পালাতে বাধ্য হয়, তাহলে কিন্তু বলতেই হবে মৌলবাদ আউট, ভরসা ইন। ঘটনাচক্রে এই সীমানা পার করানোর বার্তাটা তো একটা নয়, আরও আছে, অন্তত দুটো বার্তা এখনই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। একটু বার্তা দুটো একটু যদি বলি, তাহলে দুটো বার্তার মধ্যে একটা বার্তা একটু বাসি, আর একটা একদম টাটকা ফ্রেশ। প্রথমে ওই বলা হয় না, কোনটা আগে শুনবে বলো, ভালোটা না খারাপটা? তো এরকম আপনাদের সামনে বলতে হবে কোনটা আগে শুনবেন বলুন, পুরনোটা আর নতুনটা? পুরনোটাই বলি প্রথমে। 1959 সাল 31শে মার্চ ভারতের সীমানা পেরিয়ে চলে এসেছিলেন দলাই লামা, মনে আছে? এদেশে এসেছিলেন কারণ তার বছর 9 আগে তিব্বত দখল করে নিয়েছিল চীন, আর তারপর থেকে তিব্বতে গণবিক্ষোভ শুরু হয়ে গেছিল, আর ওই সময়টায় ধরপাকড়ে নেমেছিল চীনা সেনা। তাকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় ভারতের আশ্রয় চেয়েছিলেন দলাই লামা, এবং তাকে আশ্রয় দিয়েছিল ভারত। দলাই লামাকে আশ্রয় দিয়ে চীনকেও তো আগুনে বার্তা দিয়েছিল নেহেরু সরকার। এবং খেয়াল করে দেখুন, নেহেরু সরকার, তারপর ইন্দিরা গান্ধীর সরকার, সেখান থেকে জল পার হয়ে রাজীব গান্ধীর সরকার, তারপর আরও এগিয়ে অটল বিহারী বাজপেয়ীর সরকার, মনমোহন সিং সরকার, কত সরকার পেরিয়ে গেছে, এবং এখন নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদীর জমানায় দীর্ঘ সময় এই আগুনে বার্তা কিন্তু লাগাতার দিয়ে গেছে ভারত। সরকার বদলেছে, মত বদলেছে, পদ বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু ভারতের এই বার্তার জায়গাটায় ভারত অটল থেকেছে। কেন? কারণ কি? চীন দাবি করে তিব্বত তাদের, সেই দাবির বিরোধিতা ভারত কিন্তু কূটনৈতিক স্তরে করেনি। মানে এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে চীন কি করবে তাদের দেশে সেটা তাদের ব্যাপার, কিন্তু পাশাপাশি দলাই লামাকে আশ্রয় দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা কি করব সেটা আমাদের ব্যাপার। সেখানে চীনের কোনো রকম দাদাগিরি সহ্য করা হবে না। আরও সুনির্দিষ্ট করে বললে, চীনের দাদাগিরি ভারত সহ্য করবে না কোনো ক্ষেত্রে, কোনো অবস্থাতে। ফলে দলাই লামা সেই 1959 থেকে এদেশে রয়েছেন। চীনকে দেওয়া এই আগুনে বার্তার মতো করো বার্তা তো বাংলাদেশকেও সম্প্রতি দিয়েছে ভারত। আপনাদের মনে আছে? ঠিক একইভাবে গত 2 বছর ধরে ভারতে রয়েছেন শেখ হাসিনা। ভাবুন তো সেই দিনটা, সেই ছাত্র আন্দোলনে মৌলবাদীদের উৎপাতে কিভাবে শেখ হাসিনাকে ভারতে চলে আসতে হয়েছিল। তারপর সে দেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারটা দায়িত্ব নিয়েছিল, যেখানে মৌলবাদ প্রশ্রয় পেয়েছিল চরমভাবে। সেখান থেকে ভোটের পর নির্বাচিত সরকার, এখন বিএনপি সরকার। ইউনূস সরকারের মতোই বর্তমানে বাংলাদেশে শাসন করা তারেক রহমানের সরকারও তো ভারতকে একই অনুরোধ করেছে। ইউনূস যা অনুরোধ করেছিলেন, তারেক রহমানের সরকারও তাই করেছে, ফিরিয়ে দিন, হাসিনাকে আমাদের হাতে তুলে দিন। কিন্তু উত্তর কী হয়েছে?
ভারত বুঝিয়ে দিয়েছে যে তাদের কূটনৈতিক আশ্রয়ে কে থাকবেন আর কাকে ফেরত দেওয়া হবে সেটা ভারত নিজে ঠিক করবে। কারোর ওজোর, আপত্তি, অনুরোধ, উপরোধ কিচ্ছুতে সেটা প্রভাবিত হবে না। ভারত নিজের শর্তে, নিজের সিদ্ধান্তে যা করার তাই করবে। কত দিন হয়ে গেল ভাবুন তো, 59 আর 24, এত বছর এক জায়গায় রয়ে গেছে ভারতের এই নীতিটা। সেই 24 থেকে তো এখন পর্যন্ত শেখ হাসিনা এদেশেই রয়ে গেছেন, কিন্তু সম্প্রতি তিনি বেশ কয়েকটা ঘোষণা করেছেন। এক, বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনা তিনি কিন্তু ইউনূসের আমলে যেরকম মানবতা বিরোধী অপরাধে ও দেশে দোষী সাব্যস্ত হয়েছিলেন, যার জন্য তাকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল, এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারের আমলেও কিন্তু সেই অপরাধ ক্ষমা করে দেওয়া হয়নি, বরং সেই অপরাধী এখনও সেখানে বহাল আছে। সেই শাস্তি, সেই ফাঁসির আদেশ এখনও বহাল আছে। তবু মৃত্যুদণ্ডে সেই আদেশ মাথায় নিয়েই শেখ হাসিনা বাংলাদেশ ফিরতে চাইছেন। এই পর্যন্ত ঠিক ছিল। তার সঙ্গে তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলেও বাংলাদেশে যেভাবে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর থেকে শুরু করে সাধারণ আওয়ামী লীগ কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, জীবন বিপন্ন হচ্ছে তাদের, তাতে তিনি দেশে ফেরার তাগিদটা অনুভব করছেন। এবার বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে এই যে পাল্টা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হিন্দু নাগরিক বা আওয়ামী লীগের কর্মীদের ওপর যে হামলার অভিযোগ, এটা কিন্তু আগা পাঁচতলা রাজনৈতিক বার্তা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতের মাটিতে বসে হাসিনা একটা রাজনৈতিক বার্তা দিয়েছেন বলেই ধরা হচ্ছে, এবং সেটা যে তিনি ঠিক করেননি এবং ভবিষ্যতে করলে যে ঠিক করবেন না, সেটা কিন্তু আমাদের সরকারের বিদেশ মন্ত্রকের তরফে তাকে খুব স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটার পর্যালোচনায় বসেছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন একটা কমিটি বানানো হয়েছিল যে খতিয়ে দেখা দরকার। কারণ দেখুন, পরিস্থিতি প্রচুর বদলেছে, গোটা বিশ্বের রাজনৈতিক অবস্থান বদলে যাচ্ছে। সেখানেই পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশগুলো, তাদের সাথে সম্পর্কর পর্যালোচনাটা খুব জরুরি। ঠিক কোন জায়গায় আছে, কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তরগুলো পাওয়াটা খুব জরুরি। সেই জন্যই এই কমিটিটা করা হয়েছে। এবার এই কমিটি সরকারকে জানিয়েছে যে মানবতার খাতিরে হাসিনাকে যে আশ্রয় দেওয়া হচ্ছে সেটা তো একদম ঠিক, কিন্তু তাকেও মাথায় রাখতে হবে এই দেশে বসে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ, মানে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ করার জন্য ভারত কিন্তু তাকে আশ্রয় দেয়নি। কারণ এটা ভারতের মাটিকে ব্যবহার করে অন্য দেশের সেখানে রাজনৈতিক কার্যকলাপ করাটা বা সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করাটা ভারতের কূটনীতি বা বিদেশ নীতির পরিপন্থী, বিরুদ্ধে যাচ্ছে। তাই বিদেশ মন্ত্রকের তরফে শেখ হাসিনাকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভারতে যে কদিন থাকতে চান থাকুন, কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে এখানে বসে কোনো মন্তব্য করবেন না। এবার প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে যে বার্তাটা দেওয়া হলো, সেটা কখন দেওয়া হলো, বা সেই বার্তা দেওয়ার মধ্যে কোনো ফারাক আছে নাকি? বাংলাদেশকে অতীতে যে বার্তা দেওয়া হয়েছে আর এখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে যে বার্তা দেওয়া হলো, এই দুটোর মধ্যে কোনো ফারাক আছে? একটাই কমন আছে, দুটোই আসলে আগুনে বার্তা। ঠিক যেরকম অতীতে বাংলাদেশকে বোঝানো হয়েছিল যে বাড়াবাড়ি করবেন না বা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, সেগুলো ভারত আমল দেবে না, ঠিক একইভাবে শেখ হাসিনাকে ওই একই রকম কড়া আগুনে বার্তা দিয়ে দেওয়া হলো। এবার আপনারা ভাবতে পারেন যে হাসিনার কণ্ঠরোধের কারণটা কি, কেন এরকম নাতিশীতোষ্ণ অবস্থান? সোজা কথায় নরমে গরমে কেন গোটা ব্যাপারটাকে দেখা হচ্ছে? যেটা কথা বললাম এটাই ঠিক তাই। ওই বললাম, গোটা বিশ্বের পরিস্থিতি বিচার করে সীমান্ত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সীমান্তের এপারে আর ওপারে যে দুটো দেশ আছে তার সম্পর্কটা পর্যালোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এবং এই সম্পর্ক সেটা বজায় রাখার ক্ষেত্রে ভারত
নরম গরম দুরকম পথই অবলম্বন করছে। অর্থাৎ এমন কোনো জায়গায় ভারত পৌঁছতে চাইছে না যেখানে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, বরঞ্চ আলোচনার জায়গাটা খুলে রাখা হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে ভারতের অবস্থানটা বুঝিয়েও দেওয়া হচ্ছে, এবং এমনভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ সেটাও বলতে পারবে না ভারত এক পেশে আচরণ করছে, বলতে পারবে না ভারত আধিপত্যবাদ দেখাচ্ছে। এই কথাটা বললাম তার কারণ ওপরের মানুষের কাছে খুব প্রিয় শব্দ এটা, কথায় কথায় তারা এটা ব্যবহার করেন। সেটা যে ঠিক নয়, যতই খণ্ড ক্ষুদ্র শক্তিতে ক্ষমতায় পিছিয়ে থাকা বাংলাদেশ ভারতের সঙ্গে তুলনাতে যতই না আসতে পারুক, যতই ভারতের ওপর বিভিন্ন কারণে নির্ভরশীল হোক, প্রতিবেশী হিসেবে তাদের প্রাপ্য মর্যাদা ভারত তাদের দেবে। এই জন্যেই নরমে গরমে এই বার্তাটা দেওয়া হচ্ছে। ভারত আশ্রয় দিয়েছেন ভারত সরকার, সেটা ঠিকই, এবং তার পাশাপাশি রাজনৈতিক কারণে হাসিনাকে বলা হয়েছে যে তিনি যেন বিরত থাকেন কোনো রাজনৈতিক মন্তব্য করতে, যেটা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বর্তমানে যে সম্পর্ক, যেটা খুব সবে মাত্র আমরা বলতে পারি স্ট্রিমলাইন হতে শুরু করেছে। হ্যাঁ, একেবারে লাইনচ্যুত যে সম্পর্কটা ছিল সেটা লাইনের উপরে আসা শুরু করেছে, এবং তার একটা প্রমাণ আমরা পেয়েছি যে দু দেশের মধ্যে মানুষের যাতায়াতের জন্য ভিসা ব্যবস্থাটা আবার নতুন করে শুরু হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যাতায়াতটাও শুরু হচ্ছে, বিমান পরিষেবা শুরু হচ্ছে। তো এই পরিস্থিতিতে শেখ হাসিনার রাজনৈতিক কোনো মন্তব্য এটা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টাকে আবার ডিরেল করে দিতে পারে। কাজে বুঝতে পারছেন সীমান্ত বিষয়টা কতটা বড়, কতটা জটিল এবং কতটা গুরুত্বপূর্ণ। সীমানা জিনিসটা না ঠিকঠাক রাখাটা খুব খুব প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে। বললাম না এই যে ভারত এত কিছু ভাবছে, এত কমেডি টমেডি করছে, তার কারণ তো এটা সীমান্ত। এবং এই সীমান্ত বিষয়টার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু চারপাশে যা যা ঘটছে তার মধ্যে কোথাও গিয়ে আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গতকাল সকালে, এতক্ষণ আপনারা সবাই জেনেই গেছেন, বর্ধমান থেকে গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল, বর্ধমান শহরের এক অভিজাত আবাসনের বাসিন্দা। হামিম সেই আবাসনেরই জিমে যখন শরীর চর্চা করছিল তখন তাকে ধরা হয় আর কি। এবার সেই সিসিটিভি ফুটেজটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন বেশ ঝকঝকে তকতকে একটা চেহারা। পুলিশের দাবি কি জানেন, এই ঝকঝকে তকতকে চেহারার পেছনেই নাকি লুকিয়েছিল এক বিপজ্জনক জঙ্গি। আদতে হাওড়ার পিলখানার বাসিন্দা, এক পোশাক কারখানার কর্মী এই হামিম, কিন্তু এটা তো তার বাইরের পরিচয়। আসল পরিচয় কি? আসল জৈশে মোহাম্মদ, নামটা তো শুনেছেন আপনারা, ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী, তাদের সদস্য। এই জৈশের পরিচিতি মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে আপনাদের। জৈশে মোহাম্মদের প্রতিষ্ঠাতা সেই যে মাসুদ আজাহার, 2001 সালে সংসদ ভবনে হামলা, 2016 সালে ওই পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা, আর 2019 সালে ওই পুলওয়ামায় সিআরপিএফ কনভয় যে হামলাটা হয়েছিল, তা সবকটার পেছনে আসল মাথা তো ছিল এই মাসুদ আজাহারের। মাসুদের একটা গুরুকুল আছে জানেন তো, জঙ্গিকুলও বলতে পারেন, মানে যেখানে মগজ দোলাই করে জৈশ জঙ্গি তৈরি করে। বাহওয়ালপুরের সেই মার্কাজ, যেখানটা আর কি ওই গুরুকুল সোজা বাংলায়, মাসুদের গুরুকুল, সেটা অপারেশন সিঁদুরের সময় বায়ুসেনা টার্গেট করেছিল, সব ভেঙে গুড়িয়ে দিয়েছিল। মাসুদের যন্তর মন্তর ঘর ভেঙে গুড়িয়ে গেছিল, কিন্তু তার পরিবারের অনেকে মারা গেলেও সে নিজে কোনো মতে প্রাণে বেঁচে গেছিল। ভয়ঙ্কর না? এরা রক্তবীজের মতো, এক জায়গায় বাঁচে, অসংখ্য জায়গায় ছড়িয়ে পড়ে। আজ রাজ্য পুলিশের টাস্ক ফোর্স, স্পেশাল টাস্ক ফোর্স আর অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, তারা দাবি করছে সেই মাসুদের জৈশেই নাকি নাম লিখিয়েছিল হাওড়ার পিলখানার এই বাসিন্দা, মানে যে বর্তমানে বর্ধমানে ঘেঁটে তৈরি করে। পুলিশের
সন্দেহ কি জানেন, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ অতীতে আপনারা আমাদের এখান থেকে বহু এরকম জঙ্গি গোষ্ঠীর লোকজনকে ধরা পড়তে দেখেছেন। দেখুন, সাম্প্রতিককালে আমাদের রাজ্যে তো বেশ কিছু জঙ্গি টঙ্গি ধরা পড়েছে। এই সাদরাডির কথাই ভাবুন না, 2টো জায়গায় ভোটার তালিকায় নাম তুলেছিল, একদম পাকাপোক্ত প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। ফলে তার আগে যদি আপনারা চলে যান, খাগড়াগড় বিস্ফোরণ, জেএমবি, তাদের কার্যকলাপ, এগুলো বিভিন্ন সময় আমাদের রাজ্যে ধরা পড়েছে। তাহলে এবারেরটা আলাদা কোথায়? আলাদা আছে, এবং এটাই সবচেয়ে ভয়ের জায়গা। এবং আমার ধারণা সাম্প্রতিককালে কেন, বেশ দূরতম অতীতেও আমাদের এখানে যত এরকম জঙ্গি ধরা পড়েছে, তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই হামিমের ধরা পড়াটা। কেন জানেন? কারণ হামিমের ওপর কি দায়িত্ব দিয়েছিল জৈশ, অন্তত যেটা তদন্তকারীরা সন্দেহ করছেন, হামিমের ওপর নাকি দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালানোর। সে এখানে বসে পরিকল্পনা করছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলা করার। কত বড় হাই প্রোফাইল জঙ্গি এবং কত বড় একটা জিনিস ধরা পড়লো, বুঝতে পারছেন? এটা কেন অন্যগুলোর থেকে আলাদা, এবার সেটাও আপনারা বুঝতে পারছেন। দেখুন, রাজনীতির জায়গায়, কিন্তু যখন দেশ বিরোধী শক্তি সক্রিয় হয়, যখন এই রাজ্যেই যার জন্ম কম্য, এখানেই যে বেড়ে উঠেছে, এরকম একজন তরুণ জঙ্গি হয় এবং পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে এই রাজ্যেই নাশকতামূলক কার্যকলাপ করার মতো একটা পরিকল্পনা করে, তখন কিন্তু বোঝা উচিত নাকটা জলের ওপরে আর নেই, জল নাকের ওপর দিয়ে বইছে। গোয়েন্দারা খুঁজে দেখেছেন এ রাজ্যে কিন্তু ধারাবাহিকভাবে এরকম মগজ ধোলাই, তারপর রিক্রুটমেন্ট এবং প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানানোর কাজটাই এই জৈশের বিভিন্ন শাখা প্রশাখা করে চলেছে। অন্তত এতদিন ধরে তো করেই ফেলেছে। কাদের এইভাবে তারা রিক্রুট করার কথা ভাবে জানেন? ধরুন, বিরিয়ানির দোকান আছে, সবজি বিক্রি করে, ডেলিভারির কাজ করে, মানে সোজা কথায় সাধারণ বাঙালি ঘরের ছেলেপুলেরাই তাদের পছন্দ। অর্থাৎ আমাদের চারপাশে সাধারণের মধ্যে মিশে থাকা একদম সাধারণ ছেলে মেয়েদেরই রিক্রুট করা হয় জঙ্গি তৈরি করার জন্য, ঠিক যেরকমটা করা হয়েছিল এই হামিমকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে। It's a very sensitive issue. I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এবার দেখুন, ওই বললাম অতীতে যখন খাগড়াগড় বিস্ফোরণের কথা আমরা জানতে পেরেছি, বা এই সাদরাডির কথা জানতে পেরেছি, এই মাঝখানে আরও অনেক কিছু ঘটেছে, অস্ত্র বর্ষণ হয়েছে পুরুলিয়ায়, এই সব কিছুর পরেও এই কাণ্ডটাকে, এই হামিমের ধরা পড়ার বিষয়টাকে আমরা আলাদা বলে কেন বলছি? তার কারণ অতীতে বারবার বিভিন্ন এই গোয়েন্দারা, তারা বিভিন্ন নিরাপত্তা বাহিনী, তারা প্রত্যেকে দাবি করেছেন আসলে পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ বা একটা নিরাপদ জায়গা বলে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠীগুলো। তারা আমাদের ভেতর দিয়ে যাতায়াত করে, তারা আমাদের এখানকার মাটিকে ব্যবহার করে, কিন্তু এখানটায় কিছু করে না। তার কারণ হচ্ছে কি? কারণ তাহলেই তো তাদের ওপর নজরদারি বাড়বে, তাদের ওপর ধরপাকড় হবে, তাদের কাজ করতে অসুবিধা হবে। ফলে যথায় বাস তথায় চাষ না, এই থিওরিটা মাথায় রেখেই এখানে জঙ্গি গোষ্ঠীগুলো কার্যকলাপটা চালাচ্ছিল। কখনো এ রাজ্যে কিছু করার চেষ্টা করেনি, এই রাজ্যটাকে তারা ছেড়ে রেখে দিয়েছিল। সুতরাং এখানে থাকলে তারা নিশ্চিন্তে নিজেদের কাজকর্ম করতে পারবে, এরকম একটা ভাবনা। তাহলে এবার বদলে গেল কেন? যখন করলো তো করলো এ রাজ্যকে টার্গেট, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে টার্গেট করলো কেন জৈশ এতদিনের থিওরির থেকে বেরিয়ে এসে? দেখুন, জম্মু কাশ্মীর থেকে উত্তরপ্রদেশ, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গির হিট লিস্টে এসছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বাংলার ক্ষেত্রেও সেটা হলো, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে টার্গেট তো করা হলো।
এই সন্দেহগুলো কেন করা হচ্ছে? কোন জায়গার থেকে পুলিশ বুঝতে পারলো যে আসলে এই হামিমের টার্গেট ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? তার কারণ তার কাছে শুভেন্দু অধিকারী সংক্রান্ত প্রচুর তথ্য রেকি করেছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে সংগ্রহ করছে তথ্য। তিনি আগামী কয়েকদিনে কবে কোথায় যাবেন, কোন জেলায় থাকবেন, কিভাবে যান, কোন রুটে যান, সব তথ্য, খুঁটিনাটি তথ্য তার কাছে পাওয়া গেছে। এবং তারপর সে অনলাইনে পুলিশের পোশাক এবং কেন্দ্রীয় বাহিনীর মতো পোশাক সেগুলোকে অর্ডার করেছিল। কেন? বাচ্চাদের মতো তো ব্যাপার না। বাচ্চারা দেখবেন পুলিশের পোশাক সেজে পরে ওই গোয়াজু লাইকে পুলিশ সাজে, বড় বয়সে কেউ এরকম শখ করে সাজে না। এই সব কিছু জুড়তে জুড়তে এবং তারপর যখন খুঁজে তারা দেখেছে যে এর এত বড় মানে জঙ্গি প্রশিক্ষণ রয়েছে, তখনই গোয়েন্দারা বুঝে গেছেন আসল গন্ডগোলটা কোথায়। এত বড় পরিকল্পনা রয়েছে তার। এখানেই ওই প্রশ্নটা, বাংলা সম্পর্কে জঙ্গিদের এই অবস্থান বদলের কারণটা কি? কেন এতদিন বাংলাকে টার্গেট না করলো জঙ্গিরা, খোদ বাংলার মুখ্যমন্ত্রীকে টার্গেট করলো? তাহলে কি জঙ্গিরা বুঝতে পেরেছে যে 4 মের পর থেকে পশ্চিমবঙ্গ আর তাদের জন্য সেফ হোম নেই, নিরাপদ আশ্রয় নেই? এই জন্যেই কি তারা মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছে? তাহলে বুঝতে হবে গত কয়েকদিনে এমন কিছু ঘটে গেছে যার জন্য এ রাজ্যটার জঙ্গিদের নিরাপদ আস্তানা নয়। ফলে ভারতের বিভিন্ন জায়গাকে যে কারণের জন্য তারা নিশানা করেছে, পশ্চিমবঙ্গকেও ঠিক একইভাবে তারা সেইভাবেই অপারেশন স্থল হিসেবে দেখছে। যেখানে বাস করছে সেখানেই চাষের ষড়যন্ত্র তারা করছে এবং সেখানকার লোককে দিয়ে করানোর ষড়যন্ত্র হচ্ছে। তাহলে জঙ্গিরা কি বুঝতে পেরেছে যে সেফ প্যাসেজ, অর্থাৎ এখান দিয়ে নিরাপদে যাতায়াত করার জায়গাটা বন্ধ হয়ে গেছে, সেফ হোম, এখানে নিরাপদে থেকে নিজেদের ডালপালা ছড়ানোর কাজটা কঠিন হয়ে গেছে? কেন মনে হচ্ছে? দেখুন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সীমান্ত সুরক্ষায়। জাতীয় নিরাপত্তার খাতিরে বিএসএফকে জমি দেওয়া হয়েছে। সেই জমি হাতে পেয়েই ভারত বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ অঞ্চলে কাঁটাতারের বেড়া বসিয়ে দিয়েছে বা বসানোর কাজ চলছে। আর শুধু তো কাঁটাতার নয়, বিএসএফ একদম সিসি ক্যামেরা, লেজার বিম সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে একদম স্মার্ট বর্ডার, স্মার্ট সীমান্ত তৈরি করতে চাইছে, যেখানে টহলদারি বাড়ানো হয়েছে যাতে কোনোভাবেই ওখান দিয়ে অনুপ্রবেশটা না ঘটতে পারে। জলপথে নজরদারি বেড়েছে। এই সব কিছুর কারণেই কি জঙ্গিরা বুঝতে পেরেছে যে আগে যেভাবে সহজে সীমানা পেরোনো যেত এবং এ রাজ্যের ভেতর দিয়ে অন্য জায়গায় এ রাজ্যের সীমানা পেরিয়ে পৌঁছে যাওয়া যেত, সেই রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে। সীমানা বন্ধ হলে কি কি হয় বুঝতে পারছেন? কীভাবে কত জায়গায় হিসেব বদলে যায় বুঝতে পারছেন? সেই জন্যেই কি তারা এ রাজ্যে মুখ্যমন্ত্রীকে নিশানা করার মতো সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের জন্য কথা বলছেন এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছে যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। পুলিশের ইনস্ট্রাকশানে তার যা চলা দরকার, যেরকম থাকা দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে এইখানে তো মানুষের লোক মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়। এইটাই ভয় করছে। এবং দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে অ্যালার্ট করা হয়েছে। কার্যত এখন বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, আর মুখ্যমন্ত্রী এই জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং টার্গেট তিনি হবেন, এটাই স্বাভাবিক। খুব চিন্তার ব্যাপার। এ নিয়ে সব রকম সাবধানতা অবলম্বন করা। দেখুন, মুখ্যমন্ত্রী একটা আন্তর্জাতিক যোগসূত্রের কথা বলেই দিয়েছেন, আর বাকি সবাই তো বলছেন, যা বোঝাচ্ছেন তাতে গোটা বিষয়টা কতটা দুশ্চিন্তার, কেন
এরা এই কাণ্ড কারখানাগুলো এখানে করার চিন্তা করেছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মতোই আমরা আরও দুটো যোগসূত্রের কথা বলছি। আমার ধারণা গত কদিনে টুলু মণ্ডল আপনাদের ঘরের লোক তো হয়েই গেছেন, মানে যাদের নাম টুলু তারা তো কপাল চাপড়াচ্ছেনই, বাকি সবাই মোটামুটি কম বেশি কপাল টপাল চাপড়াচ্ছেন। আর বাড়িতে অশান্তি লাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এই টুলু মণ্ডল। কারণ টুলু মণ্ডলের বাড়িতে যা আছে আর কারোর কাছে নেই সেটা। টুলু মণ্ডলের তার সঙ্গীর বাড়িতে 15 কেজি সোনা আছে। সাধারণ বাঙালি বাড়িতে 15 গ্রাম সোনা কিনতে গেলে গৃহযুদ্ধ লেগে যাচ্ছে আজকাল, যা দাম হয়েছে। টুলু মণ্ডলের মতো বা ওই মিনার মণ্ডলের মতো কেউ তো সোনা ফলাতেই পারেনি। তবে না এইরকম কোটি কোটি টাকার মালিক হওয়া যেত। এই খবর আপনারা গত কয়েকদিনে জেনে গেছেন এবং নিশ্চিন্তে বলতে পারি যে আপনারা এই লোকটাকে মোটেও ভালো চোখে দেখছেন না। সব মিলিয়ে ভাবুন, ওই টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ির থেকে সোনার মিনার, মানে 15 কেজি সোনা, 28 কেজি 28 কোটি টাকা, মানে সব মিলিয়ে 50 কোটি 50.5 কোটির বেশি জিনিসপত্র পাওয়া গেছে। এবার টুলু আর মিনারের মধ্যে যে একটা সোনালী সম্পর্ক রয়েছে বা যোগসূত্র রয়েছে সেটা তো মোটামুটি এখন প্রতিষ্ঠিত, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সুতো কি এক জায়গায় গিয়ে থেমে যায়? সুতোর গুটি যদি আপনি একবার গুলিগুলোকে ছেড়ে দেন, গড়াতে গড়াতে একবার ওই সুতোর যে গুলিগুলো আছে একবার ছেড়ে দিয়ে দেখুন কোথায় চলে যাবে। ওরকম ডেঞ্জারাস জিনিস আর খুব কম হয়। খাটের তলা দিয়ে গিয়ে চেয়ারের পায়া জড়িয়ে কোথায় গিয়ে পৌঁছে যাবে, সব বিভিন্ন সূত্রে গাঁথা হয়ে যাবে আর কি। এখানে তো তাই হচ্ছে। ছিল টুলু মণ্ডল, সেখান থেকে মিনার মণ্ডল, বা উল্টো দিক থেকে প্রথমে মিনার মণ্ডল, সেখান থেকে টুলু মণ্ডল, সেখান থেকে পাথর, কয়লা, বালি এই সমস্ত হচ্ছিল। সেখান থেকে সুতো জড়িয়ে দিয়েছে বারিক বিশ্বাসকে। কোন বারিক বিশ্বাস? আরে বুঝতেই পারছেন, এবার আপনাদের একটু একটু করে মনে পড়ে যাচ্ছে। ভেবে দেখুন, সেই বারিক বিশ্বাস যার নাম রেশন দুর্নীতিতে জড়িয়েছে, যাকে খুঁজে বেড়ানো হচ্ছে। বীরভূমের টুলুর আত্মীয়, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাসিন্দা এই বারিক বিশ্বাস। টুলু যেরকম কয়লা, বালি, পাথর ব্যবসায় জড়িত, তেমনি বারিক বিশ্বাস গরু পাচারের আন্তর্জাতিক ব্যবসায় জড়িত। আর শুধু গরু তো নয়, বারিকের বিরুদ্ধে আন্তর্জাতিক সোনা পাচারের অভিযোগও রয়েছে। সোনা তার মানে কমন, আর সেই জন্যই অনেকের সন্দেহ টুলু বা মিনারের কাছে বারিকের চোরাই সোনা থাকলেও থাকতে পারে, বা কোনোভাবে সব সোনা একটা সোনালী সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছে। বারিক সম্পর্কে টুলুর বেয়াই, এরকম ঘনিষ্ঠ যোগসূত্র যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে ঘনিষ্ঠ লেনদেন হওয়াটাও কোনো অস্বাভাবিক নয়। ঘটনা হচ্ছে, লোকজন বলছে এতদিন তারা চোরে চোরে মাস্তুতো ভাই কথাটা শুনেছে, কিন্তু এইভাবে বাস্তবে চোরের সঙ্গে চোরের সম্পর্ক স্থাপন হলে কেমন দেখতে হয় সেটা নাকি এখন টুলু আর বারিককে দেখে তারা বোঝার চেষ্টা করছে। আমাদের চিন্তা একটাই, ব্যাপারটা কয়লা বা পাথরের সঙ্গে গরু বা সোনা পাচারের যোগসূত্র বলে মশকরা তো করা যাচ্ছে, কিন্তু দুর্নীতির সঙ্গে দুর্নীতি, এটা যে একটা চক্র, এটা আপনারা বুঝতে পারছেন। আর ওই হামিমদের দেখলে বোঝা যায়, শাদ রাড়ির থেকে হামিম হয়ে জৈশ হয়ে পাকিস্তান হয়ে, সেটাও একটা সন্ত্রাসের চক্র। যদি কোনোভাবে এই দুটো চক্র কোনো একটা যোগসূত্রে জুড়ে যায়, কি হবে ভাবতে পারছেন? এবং সেটা যে জুড়ে নেই এটাও কি খুব নিশ্চিত করে বলা যায়? যখন একই রাজ্যে একই সময়ে এরকম বিভিন্ন অনৈতিক অন্যায় কাজকর্মগুলো হতে থাকে, অন্যায়ের মধ্যে জানেন তো ওই বলে না, অন্ধকার জগতে সবাই সবার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকে, সেটা বন্ধুত্ব হোক বা শত্রুতা, সম্পর্ক তো একটা আছে। এই সম্পর্ক থাকাটাই কিন্তু খুব জটিল একটা জায়গায় নিয়ে যায়। যদি দুর্নীতির চক্রের সাথে এই সন্ত্রাসের চক্র কোনো একটা পয়েন্টে কোনো একটা সময় মিলে যায়, কি হবে ভাবতে পারছেন?
এটা কি হবে বা কি হতে পারে বা আদৌ আছে কি না এগুলো জানার জন্য তো বারিক বিশ্বাস বা টুলু মণ্ডলকে দরকার ছিল। দুজনেই তো শুনেছি দেশের বাইরে। কি অদ্ভুত মিল, বাইরেও তো বাইরে, বিদেশে তাদের নাকি সম্পত্তি আছে, সেখানেই তারা থাকেন। পুলিশ তাদের বাড়ি, তাদের ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিচ্ছে, তল্লাশি চালাচ্ছে, আসলে যোগসূত্র খুঁজছে। যেরকম আজকে ওই টুলুর ভাগ্নে আপেল সহ 4 জনের বাড়িতে পুলিশ গেছিল, গেলেই আজকাল টেনশন হচ্ছে জানেন তো, আবার কি বেরোবে, আবার বাড়িতে বাড়িতে অশান্তি। ভালো লাগে বলুন? সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে, এন্টার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। আমি জীবনে প্রথম ওর নাম ওই টিভি চ্যানেলে দেখিনি, আমি জানিও না যে এরকম একটা লোক আছে। ও সম্বন্ধে শতাব্দী রায়, অসিত পাল এরা বলতে পারবে। জানলেও সৌগতদা আপনি জানতেন টুলু মণ্ডল সম্পর্কে? মানে সে তো আমাদের ওখানে থাকে, ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমি ভালো করে বলতে পারবো সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে, সৌগতদা কোন সিনেমা হিরোইন কত টাকা নিচ্ছে জানে, কোন ড্রেস পরলে মেয়েদের ভাল লাগে জানে। আর সৌগতদার এত গানের চর্চা, সৌগতদা টুলু মণ্ডলের নাম জানে না, অবাক লাগছে। এই জন্যে না সব বিষয়ে রাজনীতিকদের কথা বলাতে নেই, কোথার থেকে শুরু করে কত কিছু খুলে যায় বলুন তো। যোগসূত্র আপনারা একটা দুটো খুঁজছিলেন, কত কিছুর যোগসূত্র হয়ে গেল। সৌগত রায় যে এতগুলো বিষয়ে যোগসূত্র আছে, এটা শতাব্দী রায় না বললে আমাদের মনেই পড়তো না, সেটাও মনে পড়ে গেল। আবার এই শতাব্দী রায়দের সম্পর্কে সৌগত রায়, মানে শতাব্দী রায়দের সঙ্গে যেভাবে, শতাব্দী রায় অসিত মালদের সঙ্গে যেভাবে এই টুলু মণ্ডলদের একটা যোগসূত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করলেন সৌগত রায়, সেটা কি এই ভোটের পর তারা উল্টো দিকে চলে না গেলে তারা তাদের সম্পর্কে বলতেন, এই রাস্তার যোগসূত্রগুলো সামনে তুলে ধরতেন সৌগত রায়? বলুন তো, এটাই হচ্ছে রাজনীতির মজা। রাজনীতিকে খোঁচালে কিছু না কিছু বেরিয়ে যায়। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত এসেই পড়ে, বসন্ত কি আর দূরে থাকতে পারে? সে কথাটাই এই ক্ষেত্রেও দেখুন, প্রত্যেকটা জিনিস পর যদি আপনি সাজান, তাহলে দেখবেন দুর্নীতি, সন্ত্রাস, এই সমস্ত বিষয় যদি চলেই আসে আলোচনায়, তাহলে রাজনীতি কি দূরে থাকতে পারে নাকি? তৃতীয় চক্র, রাজনীতির চক্র। এবার দেখুন, চক্র বলতেই আপনাদের চোখের সামনে কার ছবি ভেসে ওঠে? শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। তা এবার এই কলিযুগে নারায়ণকে পাওয়া সম্ভব কি সম্ভব আমরা জানি না, কারণ শাস্ত্র বলে তিনি নাকি বহুরূপে সম্মুখে, আমাদের যে কোনো কিছুর মধ্যেই তাকে পাওয়া যেতে পারে। আমাদের এখানে লোকজন জানেন তো নারায়ণকে ভালোবেসে কি নামে জানেন, ডাকে জানেন তো? মানে জাস্ট মিলটা ঘটনাচক্রে। আমরা যেরকম ভাগ্যবান, আমরা কেষ্টমণ্ডলকে পেয়েছি, এবং ঘটনাচক্রে অনেকেই সন্দেহ করছেন, বিশেষ করে যারা রাজনীতিগতভাবে অনুব্রত মণ্ডলের বিরোধী, তারা বলছেন টুলু মণ্ডলের সঙ্গে নাকি কেষ্টমণ্ডলেরও যোগসূত্র ছিল। সবটার মধ্যে বীরভূম টিরভূম এনে এই যে সৌগত রায় একটা যোগসূত্রের মাধ্যম করে দিলেন, তাহলে এবার কেষ্টমণ্ডল কোথায় যাবেন বলুন তো? চক্র কেষ্ট এই সংযোগ যদি না হয়, তাহলে আর কোথায় হবে? বর্তমানে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, কিন্তু একটা সময় নাকি দুজনের মধ্যে একটা স্ট্রং বন্ডিং বা দৃঢ় সম্পর্ক ছিল। এবার দেখুন, টুলু মণ্ডলের মতো বিতর্ক মানুষের ছোঁয়া যদি কারোর সঙ্গে লাগে এই বাজারে, তাহলে কত ঘা খেতে হতে পারে বা কতটা ঘা হয়ে যেতে পারে, সেই হিসেবটা তো তাকে কষতেই হবে। অনুব্রত মণ্ডলও সম্ভবত হিসেব কষছেন, কয়লা, পাথর, বালি বা কোটি কোটি টাকার সম্পদ, কোনটা ছুলে কত ঘা। সাহসী বলে এমনিতে তিনি খুব পরিচিত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা বিতর্ক কেউ নেই। ভাগ বলতো লোকে, সাহস থাকবে না? কি বলে অনুব্রত মণ্ডল আজ কি বলেছেন জানেন? তার সঙ্গে টুলু মণ্ডলের যোগসূত্র আছে বলে কেউ যদি মনে করেন,
তাহলে তিনি তাদের ঘরে মামলা ঢুকিয়ে দেবেন। আচ্ছা একটা কথা বলুন তো, এতদিন তো চরাম চরাম গুড় বাতাসা নকুলদানা দেওয়ার কথা বলতেন, এখন মামলা দেওয়ার কথা বলছেন কেন? এতদিন উন্নয়নকে চলার রাস্তার পাশে দাঁড় করিয়ে দেওয়ার কথা বলতেন, এখন বাড়িতে মামলা ঢোকানোর কথা বলছেন কেন? তাহলে কি ওই মামলার ফেরে বেশ বছরের বেশি অনেকটা সময় তিহারে কাটানোর সুবাদে কেষ্টমণ্ডলের কি মনে হয়েছে যে এই জিনিসটাই সবচেয়ে ঝামেলার জিনিস, সুতরাং দিতে হলে মামলা দেওয়াই ভালো? রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কী হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হয়েছে। টুলু মণ্ডলের আত্মীয়র কথা বলা হচ্ছে। টুলু মণ্ডলের কটা আত্মীয় আমি কী করে জানবো? অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলা হচ্ছে। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব, যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না, তার রেডি করছি সব কিছু। আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখতো, আমি দেখার মালিক নাকি? ওটা ডিএমের আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম, ডিএম দেখতো। রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা উঠতো, পার ডে। 3.5 কোটি, আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা উঠতো। দেখুন, অনুব্রত মণ্ডল তার কথাবার্তা শুনলে আপনাদের মনে হতে পারে তিনি কোনো একটা সীমানায় পড়ে থাকা একটা ঢাকের মতো, জানেন তো, যে পারছেন বাজিয়ে দিয়ে যাচ্ছে, অথবা ওই ধর্ম অধর্মের সীমানায় থাকা মন্দিরের ঘণ্টার মতো, যে ঢুকছে একবার করে ডাং করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। ফলে তিনি যাবতীয় সম্পর্কে শুধু অস্বীকার করেছেন। হতেই পারে তিনি বুঝেছেন দশচক্রে যখন ভগবান ও ভূত হয়, তখন টুলুর চক্র যে কোনো লোকের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে, এবং তিনি যদি ওই ব্যাপারটা থেকে দূরে থাকতে চান, এটা তার নাগরিক অধিকার। এটা নিয়ে আবার প্রশ্ন করলে তিনি মামলা টামলার কথা বলছেন। তো যাই হোক, আসলে মুশকিল হচ্ছে কি জানেন তো, চারপাশে এমন গোলমেলে পরিস্থিতি, না দোষও দেওয়া যায় না কেষ্টমণ্ডলকে, যে কত লোক তারা শিবির বদলালেন, উনিও বদলেছেন, কিন্তু শিবির বদলে কত লোক এখনও তো ইডি, সিবিআই, সিআইডির ডাক এড়াতে পারছেন না। কামারহাটির মদন মিত্রকেই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে গেলেন, কিন্তু বিধানসভায় যাদের বিজেপির বি টিম বলছে কালীঘাট তৃণমূল, সেই ঋতব্রত গোষ্ঠীর সাথে এই এত ঘনিষ্ঠ যোগ স্থাপন করে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবিধভাবে আক্রমণ করে ইডির ডাক কি এড়াতে পারলেন? সেই তো তার স্ত্রী, 2 ছেলে সবাইকে ইডি দপ্তরে হাজিরা দিতে হলো, তাকে তো হলোই। এবং তাই হয়তো অনুব্রত মণ্ডলের মতো তিনিও তার অবস্থানটা স্পষ্ট করছেন। সেটা কি জানেন? বলছেন, বলো পালাই কথা, দেশে আর থাকা চলে না, সব ছেড়ে ছুড়ে রাজনীতি ছেড়ে ভাবা যায় সন্ন্যাস গ্রহণের কথা ভাবছেন? চিরকাল এরকম যাকে আমি কালারফুলভাবে দেখেছি, তিনি যদি সংসার ছেড়ে সন্ন্যাসী হতে চান, তাহলে তো ধরতে হবে হয় তার মধ্যে কোনো বৈরাগ্য বাসা বেঁধেছে, আর নয়তো অস্তিত্বের সংকটে ভুগছেন। ধরেই নিয়েছেন ঠিকানা বদলে কিছু হচ্ছে না, সুতরাং ঠিকানাটা কোথায়? সুতরাং ওই জন্যই হয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে আলটিমেট গন্তব্য সবার হিমালয়, সেটার কথাই ভাবছেন। আমি নিজেকে ঘৃণা বোধ করছি যে আমি কি করে এখন এই পলিটিক্সের সঙ্গে জড়িয়ে আছি। উপলব্ধি বহুদিন থেকেই হচ্ছে, মানে আই হ্যাভ স্টার্টেড ফিলিং যে প্রথম আমরা হচ্ছে বলতে তোমায় খারাপ লাগছে কার পাশে বসছি, কোথায় বসাচ্ছে, এরপর কোথায় নিয়ে যাবে। বিরোধী দলের ভূমিকা সার্বিকভাবে আমাকে খুব আনন্দ দিতে পারেনি, এরকমভাবে বিরোধী দল আমায় রাজনীতিবিদ হিসেবে তুষ্ট করতে পারেনি। রাজনীতি ছেড়ে দিতেন? একদম ছেড়ে দেবো বলে মানসিকভাবে তৈরি হচ্ছি। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমি সাফোকেশন বোধ করছি, সাফোকেটেড। আমার ব্রিদিং প্রবলেম, পলিটিক্সই করতে চাইছি না আর, আমার পলিটিক্সের ওপর ঘৃণা এসে গেছে। কারণ আমি মনে করি না বিরোধী দল অন্য দল মানে তার ভালোটাকেও আমি খারাপ বলবো। শুভেন্দুর পাঞ্জাবিতে আমি কোনোদিন কোনো দাগ দেখিনি, খুব ধপধপ করে। বুঝলেন, সীমান্ত পেরিয়ে অক্সিজেনের খোঁজে গেছিলেন,
দমবন্ধ লাগছিল বলে সেখানেও দেখলেন অক্সিজেনের অভাব। সুতরাং মদন মিত্র এখন খুঁজে চলেছেন কোন সীমানা পেরোলে তবে তিনি গিয়ে একটু স্বস্তি পাবেন, অক্সিজেন পাবেন, শ্বাস নিতে পারবেন ভালো করে। এবার মুশকিল হচ্ছে এই অক্সিজেনের সন্ধানে তো বিভিন্ন সীমানা রাজনীতিকরা ক্রমাগত পেরিয়ে চলেছেন, বিশেষ করে ওই তৃণমূলের সাংসদ বিধায়করা। সাংসদরা এনসিপিআই থেকে কোন দিকে যাবেন, কখন যাবেন সেটা বুঝে উঠতে পারছেন না। কেউ ভাবছে আজকে যেরকম জুন মালিয়া বা শতাব্দী রায়, জুন মালিয়া গেলেন অমিত শাহর সঙ্গে দেখা করতে, শতাব্দী রায় গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এবার অন্যদিকে তাদের যে সংখ্যালঘু 3 জন ছিলেন, তারা 3 সাংসদ তারা আবার নাকি কালীঘাটে ফিরবেন বলে ঠিক করছেন। মাঝখানে অসিত মাল কোন দিকে অবস্থান ঠিক করতে পারছেন না। এগুলো সবই যাতায়াত এবং সীমানা পেরোনো। তাই দিনের শেষে এটাই বুঝলাম, সীমানাটাই পৃথিবীর সব থেকে গোলমেলে বস্তু।